দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে উদ্যোগ নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। 4 বছর পর সচিবদের সঙ্গে বৈঠক, কোনো দুর্নীতি সহ্য না করার হুঁশিয়ারি। চট্টগ্রামে টিকা কেন্দ্রে চরম বিশৃঙ্খলা, একই লাইনে টিকা প্রত্যাশী উপসর্গের রোগীরা। গাড়িতে বসেই করোনার দ্বিতীয় ডোজ নিলেন বেগম জিয়া। করোনা সংক্রমণ কমে আসলেও লাফিয়ে বাড়ছে ডেঙ্গু। হাসপাতালে একদিনে ভর্তি 306 জন। উত্তরের মেয়র বললেন, 1 বছরের আগে নির্মূল সম্ভব নয়। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। দ্রুত যাতে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হয় সেই উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে ভার্চুয়াল মাধ্যমে গণভবন থেকে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সচিব সভায় কথা বলেন তিনি। প্রজাতন্ত্রের কর্মচারীদের অনেক সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কারো কোনো দুর্নীতিকেই সহ্য করা হবে না। সাধারণত সরকারের নেয়া পদক্ষেপগুলো বাস্তবায়নে নিয়োজিত থাকেন প্রজাতন্ত্রের কর্মচারীরা। প্রশাসনের শীর্ষ পদ সচিব সহ সমপর্যায়ের কর্মকর্তারাই এক একটি মন্ত্রণালয়ের জবাবদিহির কাজ করে থাকেন। রীতি অনুযায়ী প্রতি বছর সরকার প্রধান সচিব পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা থাকলেও দীর্ঘ 4 বছর পর সেই সভা এবার অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে। বুধবার সকালে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সচিব সভায় গণভবন থেকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন। করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার সহ বিশেষ 7টি আলোচ্যসূচি এবারের সচিব সভায় প্রাধান্য দেয়া হয়েছে বলে জানা গেছে। এ সময় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেয়ারও নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া দরকার এবং সেটা খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। এটা শুধু বিশ্ববিদ্যালয় বলে না, আমাদের স্কুলগুলিও খোলা, এবং আমি ধন্যবাদ জানাই যে শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। কাজে এটাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ বাচ্চারা বাসায় ঘরে থাকতে থাকতে তাদেরও যথেষ্ট কষ্ট হচ্ছে। প্রজাতন্ত্রে কোনো মতেই দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন সরকার প্রধান। যেহেতু আমরা অনেক সুযোগ সুবিধা দিচ্ছি, অর্থনৈতিকভাবে অগ্রগতি হচ্ছে, এই জন্য কোনো ধরনের দুর্নীতিকে আমরা সহ্য করব না। যারা ভালো কাজ করবে অবশ্যই তারা পুরস্কৃত হবে, যারা এই ধরনের দুর্নীতিতে জড়িত হবে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছাতে সততা নিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে। জানান, সুশাসন নিশ্চিত করার দায়বোধ নিয়েই কাজ করতে হবে সচিবদের। যে সমস্ত প্রকল্পগুলি নেওয়া হয়েছে, প্রকল্পগুলি যেন যথাযথভাবে কার্যকর হয়, বাস্তবায়ন হয়, এই বিষয়গুলি সবাইকে একটু দেখা দরকার। আপনারা সেটা বিশেষভাবে দেখবেন, এটাই আমি আশা করি। সরকারের সব বিভাগ ও মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত সব সচিব এই সভায় অংশ নিয়েছিলেন। এর আগে 2017 সালে সবশেষ এই সচিব সভা অনুষ্ঠিত হয়েছিল। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংক্রমণের হার কমে এলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে মন্ত্রণালয়ের সব প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর এই সংক্রান্ত নির্দেশনার পর তিনি সাংবাদিকদের একথা বলেন। এর আগে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব গণমাধ্যমকে বলেন, টিকাদান কার্যক্রম ও সংক্রমণ পরিস্থিতি বুঝেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই নেওয়া হবে। অতিমারি করোনায় গেল 17 মাস ধরে দেশে বন্ধই রয়েছে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান। জীবন জীবিকা বাঁচানোর দোলাচলে মাঝে মধ্যে বিধিনিষেধ কখনো কঠোর ও শিথিল করা হলেও দুয়ার খোলেনি বিদ্যাপীঠের। দীর্ঘ এই সময়ে শিক্ষা কার্যক্রম কোনো রকমে চলমান রাখার চেষ্টা চলেছে অনলাইন মাধ্যমে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে গৃহবন্দী সময়ে শিক্ষার্থীদের মানসিক অবস্থা নিয়ে শঙ্কিত সব মহল। দেশে সংক্রমণ কমার পরিপ্রেক্ষিতে বুধবার সরকারের সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকেও উঠে এসেছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রসঙ্গ। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, টিকাদান কর্মসূচি ও সংক্রমণ পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়ে দিয়েছেন যে শিক্ষা কার্যক্রম যেন যেভাবে হোক, ভার্চুয়ালি হোক, অনলাইনে হোক চলুক, আর পাশাপাশি একটা কমফোর্টেবল সিনারিওতে আসলেই যেন এটা খুলে দেওয়া হয়। তাদেরকে বলে দেওয়া হয়েছে তারা অচিরেই আপনার
এই বিষয়টা পাবলিকলি জানাবে। এদিকে শিক্ষামন্ত্রীও এক অনুষ্ঠানে মুখোমুখি হন সাংবাদিকদের। তিনি জানান, পরিস্থিতি অনুকূলের অপেক্ষায় তারা। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। সংক্রমণের হার যে পর্যায়ে নামলে বিজ্ঞানসম্মতভাবেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, আমরা আশা করছি সেই পর্যায়ে পৌঁছে যাবে। সচিব সভায় টিকাদান কার্যক্রম নিয়েও বিশদ আলোচনা হয়েছে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২৬ কোটি টিকার চাহিদা মাথায় রেখে এখন পর্যন্ত ২১ কোটি টিকা পাওয়া যাবে বলে নিশ্চিত হয়েছে সরকার। টোটাল ২১ কোটি ভ্যাকসিনের প্রতিশ্রুতি পেয়েছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কিনে নিয়ে এসেছি। চট্টগ্রামে টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ এবং প্রবাসীরা একই লাইনে দাঁড়ানোয় তৈরি হয় চরম বিশৃঙ্খলা। আর জেনারেল হাসপাতালে টিকা প্রত্যাশী এবং করোনা টেস্ট করতে আসা রোগীদের ধাক্কাধাক্কি করে একই গেট দিয়ে ঢুকতে হয়। টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে। এই অবস্থায় নতুন করে সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় ফিরদাউস লিপির রিপোর্ট। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে টিকা নিতে আসা নারীদের এই লাইন হাসপাতাল প্রাঙ্গণ ছাড়িয়ে আন্দরকিল্লার মোড়ে গিয়ে ঠেকেছে। একই অবস্থা পুরুষদের লাইনেও। একই চিত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও। তিল ধারণের ঠাঁই নেই সেখানেও। সবাই দিচ্ছে, আমরাও দিচ্ছি, নিজের নিরাপত্তার জন্য। প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য একই লাইন হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় টিকা নিতে আসাদের। অভিযোগ ছিল প্রবাসীদের জন্য আলাদা লাইন না থাকারও। এখানে সাধারণ পাবলিক এবং যারা এই প্রথম ডোজ দ্বিতীয় ডোজ একসাথে করে ফেলছে। আমার 7 তারিখ বিশাখাল আছে, এখন এতগুলো লাইনের মধ্যে আমরা কিভাবে দাঁড়াবো? আমাদের জন্য কোনো আলাদা লাইন করে নাই, আমরা এখানে এখন দাঁড়িয়ে থাকছি অনেকক্ষণ ধরে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে টিকা নিতে আসা এবং উপসর্গের রোগীদের ঝুঁকি নিয়ে ধাক্কাধাক্কি করে একই গেটে ঢুকতে দেখা যায়, যা পরে নিয়ন্ত্রণে আনে পুলিশ। আমি করোনা টেস্ট করার জন্য আসছি। বিশৃঙ্খলা মানুষ লোক ঢুকতেছে, প্রশাসন নিমাতি বসেছে এখানে। আমরা আমাদের সর্বত্র চেষ্টা করতেছি সিএল মেনটেন করে যারা টিকা দিবে তাদের ঢোকানোর জন্য। এছাড়া যারা করোনা টিকা সেই জন্য আসছে, পরীক্ষা করানোর জন্য আসছে, তাদের আমরা স্লিপ দেখে সরাসরি ঢুকা দিচ্ছি। 2 দিন বন্ধ থাকার পর 16 আগস্ট থেকে চট্টগ্রাম নগরীতে মডার্নার দ্বিতীয় ডোজ এবং সিনোফার্মের প্রথম ডোজ প্রয়োগ শুরু হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। টিকা নেওয়ার পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলেও পুরনো সমস্যার জন্য উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। বুধবার বিকেলে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতালের সামনে এ সময় নেতাকর্মীরা ভিড় করেন। ভিড় ঠেলে একজন নার্স বেগম জিয়ার গাড়ির কাছে যান, প্রয়োগ করেন মডার্নার দ্বিতীয় ডোজ টিকা। এর আগে গত 9 জুলাই সুরক্ষা ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধন ফর্ম পূরণ করেন বেগম খালেদা জিয়া। 9 দিন পর টিকা নেওয়ার নির্ধারিত তারিখ উল্লেখ করে তাকে SMS দেওয়া হয়। 19 জুলাই গাড়িতে বসেই করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি। চলতি বছর 10 এপ্রিল বেগম জিয়ার শরীরে করোনা শনাক্ত হয়। প্রথমে বাসায় থেকে চিকিৎসা নিলেও নানা শারীরিক সমস্যার কারণে 27 এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত 9 মে তার করোনা পরীক্ষায় নেগেটিভ আসে। 53 দিনের চিকিৎসা শেষে গত 19 জুন রাতে গুলশানের বাসায় ফিরেছিলেন বেগম জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক জানান, টিকা গ্রহণের পর কয়েকদিন পর্যবেক্ষণে থাকতে হবে বেগম জিয়াকে। ভ্যাকসিন নেওয়ার পর কিছু সাইড ইফেক্ট হয়, সেটা তার সাথে সাথে কখনো হয়, কখনো 48 ঘন্টার ভিতর হয়। পরবর্তীতে পর্যবেক্ষণেও রাখা হবে। ওনার যে মেডিকেল টিমের ডাক্তার সাহেবরাও আছেন, ওনারাও কিন্তু সার্বক্ষণিকভাবে ওনাকে পর্যবেক্ষণে রাখেন। বেগম খালেদা জিয়ার 10 সদস্যের মেডিকেল বোর্ড এখনও উন্নত চিকিৎসার প্রয়োজন বলে মতামত দিয়েছে বলে জানানো হয় দলের পক্ষ থেকে। ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন তো আছেই, সব কিছু মিলিয়ে ওনার একটি সর্বোৎকৃষ্ট হাসপাতালে মডার্ন ট্রিটমেন্ট উইথ মডার্ন ফেসিলিটিস যেখানে আছে মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল, এইরকম একটি হসপিটালে বিদেশে যাওয়ার চিকিৎসার জন্য রিকমেন্ড করেছে এবং এখনও এটা বহাল আছে। দুর্নীতির 2 মামলায় 17 বছরের কারাদণ্ডপ্রাপ্ত বেগম জিয়া গত বছরের 25 মার্চ শর্ত সাপেক্ষে মুক্তি পান। এরপর তার মুক্তির মেয়াদ 3 দফা বাড়ানো হয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনা সংক্রমণের হার। হাসপাতালগুলোতে কমছে রোগীর চাপও। তবে শয্যা সংকটের ভয়াবহতা কাটলেও আইসিইউর জন্য এখনও দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে রোগী ও স্বজনদের। 24 ঘন্টায় সারা দেশে মারা গেছেন 172 জন।
রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কদিন আগেও হাসপাতালগুলোতে যে ভয়াবহতা দেখা গেছে তা এখন অনেকটাই শান্ত। এক এক করে ফাঁকা হচ্ছে শয্যা, করিডোর কিংবা প্রাঙ্গণে নেই তেমন রোগীর চাপ। তথ্য বিশ্লেষণে দেখা যায় জেলাগুলোতে সংক্রমণ হারের পাশাপাশি মৃতের সংখ্যাও নিম্নমুখী, যদিও এখনও দৈনিক মোট মৃত্যুর সংখ্যা শতাধিক। গত কয়েকদিন যাবত আমাদের রোগীর চাপ কমতে থাকে। আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছি। আমাদের সকল জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঢাকার পরই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রামে। আগের তুলনায় কিছুটা কমলেও থামছে না মৃত্যুর মিছিল। বিভাগটিতে একদিনে 47 জন প্রাণ হারিয়েছেন। অবস্থা খুব খারাপ ছিল, অক্সিজেন ছিল একদম লো, এখন মোটামুটি 80% ভালো। নিয়ন্ত্রণহীন খুলনা এখন অনেকটাই সংখ্যামুক্ত। 2-3 সপ্তাহ ধরেই মৃত্যুহার অনেকাংশে কম বিভাগটিতে। 24 ঘন্টায় 16 জন মারা গেছেন। সংক্রমণ হার নিয়ন্ত্রণে থাকলেও আগের তুলনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে সিলেটে। একদিনে বিভাগটিতে 15 জনের প্রাণ ঝরেছে। সিলেট শহরে আইসিইউর অবস্থা খুবই ভয়াবহ, আইসিইউর পাইনায় বিদায় মারা গেছে। ময়মনসিংহে করোনায় কমেছে মৃত্যুর সংখ্যা। গত 2 মাসে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল এই অঞ্চলে। গত 24 ঘন্টায় 10 জন মারা গেছেন। আইসিইউরটা একটু সংকট আছে, কিন্তু বেড পাওয়া যায়। আইসিইউর অবস্থা মাঝে মধ্যে পাওয়া যায়, সিট মাঝে মধ্যে পাওয়া যায় না, অনেক রোগী মারাও যায় আর কি। ভারতীয় ভেরিয়েন্টের ছোবলে টালমাটাল রাজশাহী অঞ্চল এখন অনেকটাই নিয়ন্ত্রণে। একদিনে রাজশাহীতে 8 জনের মৃত্যু হয়েছে। বরিশালে রোগীর চাপ কমলেও মৃত্যুহারে সূচক উঠানামা করছে। 24 ঘন্টায় মারা গেছেন 5 জন। সবচেয়ে কম মৃত্যু হয়েছে রংপুর বিভাগে, মারা গেছেন 4 জন। লাবিব হাসান, সময় সংবাদ। ডেঙ্গু প্রসঙ্গ। রাজধানীতে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বুধবার সারা দেশে ভর্তি হয়েছেন 306 জন। চিকিৎসকরা বলছেন জ্বর ওঠানামা আর প্লাটিলেট কমার সঙ্গে উপসর্গ হিসেবে শরীরে লালচে দাগ দেখা যাচ্ছে অনেক রোগীর। এদিকে ঢাকা উত্তরের মেয়র বলছেন 1 বছরের আগে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। বেড ভর্তি রোগী। ঢাকার এই হাসপাতালে মাত্র 4 ঘন্টায় ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত 13 জন রোগী, যাদের অধিকাংশই যাত্রাবাড়ি ও পল্টন এলাকার বাসিন্দা। বয়সের হিসেব বিবেচনায় শিশুদের সঙ্গে আক্রান্ত হচ্ছেন বড়রাও। উদ্বিগ্ন স্বজনদের দাবি, মশক নিয়ন্ত্রণে গ্রহণ করা হয়নি কার্যকর কোনো ব্যবস্থা। আমরা তো তেমন কিছু দেখতে পাচ্ছি না মশা নিয়ন্ত্রণে। তবে মশা নিয়ন্ত্রণে যদি থাকতো তবে তো বাচ্চা ডেঙ্গু হতো না। মশার ওষুধ দিলে একবেলা দেওয়ার পর আর দেয় না। মশার কারণেই তো জানি আক্রান্ত হইতাছে। জ্বর ওঠানামা করে বলতে 2 দিন ছিলেন একদম সুস্থ, পরে আবার হঠাৎ করে জ্বর আসছে, আর জ্বর নামতেছেই না। চিকিৎসকরা বলছেন কাঁপুনি দিয়ে জ্বর আসার সঙ্গে দ্রুত প্লাটিলেট নেমে যাচ্ছে আক্রান্তদের। অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে। প্লাটলেট কাউন্ট যখন কমে যাচ্ছে, 20,000-এর নিচে যখন চলে যাচ্ছে, আমরা এফএরএটিকটা তখন দিয়ে দিচ্ছি। চোখের উপরে ওই ইয়েতে একটু ব্যথা ব্যথা ভাব থাকে, সমস্ত গা ব্যথা করে। পরবর্তীতে যখন টেস্ট করা হয় টেস্টে দেখা যায় যে ডেঙ্গু পজিটিভ। বুধবার দুপুরে ডেঙ্গুর বিরুদ্ধে নাগরিক সভায় কলকাতার প্রসঙ্গ টেনে উত্তরের মেয়র বলেন, ডেঙ্গু নির্মূলে তাদের 11 বছর লাগলেও বাংলাদেশের লাগবে 1 বছর। এ সময় এলজিআরডি মন্ত্রী বলেন, শুধুমাত্র মেয়র কাউন্সিলরদের দ্বারা মশক নিধন অসম্ভব। ওরা 11 বছর সময় লেগেছে, কিন্তু আমরা যে সামাজিক আন্দোলন যদি করতে পারি তার আগেই আমরা এর থেকে নিস্তার পাবো। মেয়র কাউন্সিলর 3000 লোক দিয়ে এডিস মুক্ত জীবন দিতে পারবে, এটা ঠিক না। এদিকে বংশালে একটি খেলার মাঠ উদ্বোধন করে ডেঙ্গু প্রসঙ্গে গণমাধ্যমের প্রশ্নের উত্তর না দিয়েই চলে যান দক্ষিণের মেয়র। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। জিয়া জীবিত থাকলে তার বিরুদ্ধেও চার্জশিট হতো। জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় এই মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। জিয়াউর রহমানের সাথে যখন রশিদ সাহেব দেখা করলেন, তখন রশিদকে পরিষ্কার বলেন, গো হেড, আমি তোমাদের সাথে আছি। কুমিল্লার বার্ডেন মিটিং এ ঘটনা সবকিছু সাক্ষীতে সবকিছু এসেছে। জিয়াউর রহমান, মুস্তাক, মাহবুব আলম চাষী এরা যদি জীবিত থাকতেন তাহলে তাদের বিরুদ্ধে চার্জশিট হতো। মরা ব্যক্তিদের বিরুদ্ধে, মৃত ব্যক্তিদের বিরুদ্ধে চার্জশিট হয় না। এটাই তো আইনের কথা। এদের সাথে কোনো আপোষ নাই। এরা যতদিন পর্যন্ত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে, অপশক্তির রাজনীতিতে বিরাজ করবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি কুলসিত থাকবে। জিয়াউর রহমানের সহযোগিতা ও সমর্থন না থাকলে 15ই আগস্টের হত্যাকাণ্ডের দুঃসাহস খুনিদের ছিল না। তিনি তাদের শক্তি ও সাহস জুগিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে যুব মহিলা লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। আমি আজও বলি, বারবার বলি, 15ই আগস্টের মঞ্চের খুনিদের সঙ্গে জিয়াউর রহমানের সহযোগিতা সমর্থন না থাকলে 15ই আগস্টের ঘটনা ঘটানোর দুঃসাহস খুনিদের ছিল না। জিয়াউর রহমানই তাদের শক্তি জুগিয়েছিল, সাহস দিয়েছিল। কারণ হত্যাকাণ্ডের পর ডালিমকে বলেছিলেন, জিয়া, ওয়েল ডান মেজর জিয়া, ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। স্ত্রী মিতু হত্যা মামলায় কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক আশফাকুর রহমান এই আদেশ দেন। 2016 সালের 5 জুন সকালে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় তৎকালীন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। মামলা হওয়ার পর নানা নাটকীয়তার পর ওই বছরের আগস্টে বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। গত 11ই মে বাবুল আক্তারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। তদন্তে বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়ায় তার বিরুদ্ধে মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পিবিআই। একই দিন মিতুর বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুল আক্তার সহ 8 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। গত 12ই মে বাবুল আক্তারকে গ্রেফতার করা হয়। 10 আগস্ট তার জামিন আবেদন করলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বর্তমানে তাকে ফেনী জেলা কারাগারে রাখা হয়েছে। বাবুল আক্তার সাহেবে একটা মামলার বাদী আছেন, সেই মামলাটা চলমান আছে। চলমান থাকা অবস্থায় ওই মামলার ফাইনাল রিপোর্ট অ্যাকসেপ্ট করা ছাড়া এই জাতীয় একটা মামলা দায়ের করা এটা সম্পূর্ণ অন্যায় এবং তার প্রতি ইনজাস্টিস করা হয়েছে। তার দুটো মাসুম বাচ্চা আছে, আর ঘটনার সাথে তার সম্পৃক্ততা সম্পর্কে কোনো কথা বলা হয়নি। কারণ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে ইতিপূর্বে পুলিশ ধরেছে, তাদের 164 নিয়েছে। বাবুল আক্তার নিজে অপরাধী, সে কি এজার করবে? এখন আইনে 6 BLR লেখা আছে যে 2টা বার, MLR লেখা আছে 2টাকে FIR কোনো বার না। দীর্ঘ 4.5 মাস পর বৃহস্পতিবার খুলছে কক্সবাজারের সকল পর্যটন কেন্দ্র। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত 4.5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। এরই মধ্যে বুকিং হয়েছে 60% রুম। আর যাত্রী সামাল দিতে ঢাকা কক্সবাজার আকাশপথে বাড়ানো হয়েছে ফ্লাইটও। তবে স্বাস্থ্যবিধি মানতে কঠোর হওয়ার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার হোটেল মোটেল জোনে রয়েছে প্রায় 4 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। একই সঙ্গে আছে 3 শতাধিক রেস্তোরাঁ। সবই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে কেন্দ্র করে গড়ে উঠেছে এসব প্রতিষ্ঠান। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গেল 1 এপ্রিল হতে বন্ধ করে দেওয়া হয় দেশের সব পর্যটন কেন্দ্র। বিধিনিষেধ তুলে নেওয়ার পর বৃহস্পতিবার থেকে খুলছে সব পর্যটন কেন্দ্র। তবে 50% আসন ব্যবহারে চালু হচ্ছে হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলো। বুকিং আসতেছে, মানুষের মনে এখনো ভয় কাটে নাই, তবে যেভাবে লাস্ট টাইম হয়েছিল সেটা হচ্ছে না। গভর্নমেন্টের একটা নির্দেশনা আছে, ওটা মেনে চলতে হয়। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ 50% পর্যন্ত নিতে পারবো। পর্যটন কেন্দ্র খুলে দেওয়াতে চাপ বেড়েছে আকাশপথে। তাই এয়ারলাইন্সগুলো ঢাকা কক্সবাজার রুটে যোগ করছে অতিরিক্ত ফ্লাইট। স্পটগুলো খুলে দেওয়াতে আমাদেরও ফ্লাইট অবশ্যই বাড়াবো। 3টা ফ্লাইট আমরা পরিচালনা করছি স্বাস্থ্যবিধি মেনে। আর ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে আগত পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশের তৎপরতা বাড়ানো হবে। প্রবেশগুলোতে যারা ডিউটিতে নিয়ে যেতে থাকবেন তারা সচেতনতামূলক প্রচারণা চালাবেন। কক্সবাজারের পর্যটন খাতে পর্যটকদের সেবায় নিয়োজিত রয়েছে প্রায় লক্ষাধিক মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে দীর্ঘদিন পর পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো। শেষ হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও। ব্যবসায়ীরা জানান দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আগাম বুকিং দিচ্ছেন হোটেল, মোটেলে। করোনাকে উপেক্ষা করে নয়, বরং স্বাস্থ্যবিধি মেনে বিনোদন কেন্দ্রে অবস্থানের পরামর্শ স্থানীয় প্রশাসনের। জিতেন বড়ুয়ার তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রকৃতি যেন বেশ কিছুদিন নির্ঝঞ্ঝাট সুযোগ পেয়েছে নিজেকে আরও বেশি সাজিয়ে নিতে। অপরূপ সৌন্দর্যের ডালি নিয়ে প্রকৃতি প্রেমীদের স্বাগত জানাতে প্রস্তুত খাগড়াছড়ির বিনোদন কেন্দ্রগুলো।
বৃহস্পতিবার থেকে আবারও পর্যটকদের আনাগোনায় সরব হবে জায়গাগুলো, তাই প্রস্তুতির ব্যস্ততা সব দিকে। সবগুলো জঙ্গল এলাকা হয়ে গেছিল, এই জন্য আমরা পরিচালনা করতেছি। হোটেলের প্রবেশ মুখে স্যানিটাইজ করা এবং রুমগুলোতে স্যানিটাইজার আমরা সম্পূর্ণ ব্যবস্থা রেখেছি। এতদিনের কর্মশূন্যতা কাটিয়ে ওঠায় উজ্জীবিত কর্মীরা। হোটেল সাজেক সহ সব জায়গায় খুলতেছে, আমরা আসলে শুনে খুবই খুশি। খুব মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি, খুব স্বাচ্ছন্দ্যভাবে আর কি যে আমরা এটা খুলব। ব্যবসায়ীদের আশা অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে উঠতে পারবেন তারা। দীর্ঘদিন আমাদের হোটেল বন্ধ ছিল, আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এদিকে টানা 18 মাস বন্ধ থাকায় শুধু খাগড়াছড়িতেই প্রায় 2 কোটি টাকার রাজস্ব বঞ্চিত হয়েছে বলে জানায় পর্যটন কর্পোরেশন। ইতিমধ্যে আমরা কিছু বুকিং পেতে শুরু করেছি এবং 19 তারিখের পরে আশা করি যেহেতু টুরিস্ট সেন্টারগুলো খুলে দেওয়া হবে তখন আমরা আরও বুকিং পাবো। পর্যটকদের নিরাপত্তা সহ সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস স্থানীয় প্রশাসনের, তবে বিধিনিষেধ মেনে চলারও আহ্বান তাদের। আপনারা স্বাস্থ্যবিধি অনুসরণ করবেন এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সেটা হলো আমাদের আহ্বান। পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকায় আবাসিক হোটেল মোটেলের 4000 শ্রমিক, পর্যটক গাইড, কয়েক হাজার পরিবহন শ্রমিক সহ অনেকেই কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করেন। সময় সংবাদ, খাগড়াছড়ি। মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদনের দিন ফের 5 দিনের রিমান্ড চাইল সিআইডি। এ কারণে তার জামিন শুনানি পিছিয়ে গেছে। বৃহস্পতিবার একসঙ্গে রিমান্ড ও জামিন আবেদনের শুনানি হবে। রিমান্ড আবেদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে রাষ্ট্র ও আসামি পক্ষ। 3 দফা জামিন আবেদন খারেজ হওয়ার পর বুধবারের জামিন শুনানিকে ঘিরে অনেকটাই আশাবাদী ছিলেন পরীমনির আইনজীবীরা। শুনানির আগে পরীমনির 5 দিনের রিমান্ড চেয়ে বসে সিআইডি। ঘুরে যায় মোড়, পিছিয়ে যায় জামিন শুনানি। আদালত জানান বৃহস্পতিবার 2 আবেদনের শুনানি হবে একই সঙ্গে। রাষ্ট্রপক্ষ জানায় তদন্তের স্বার্থে আবারও জিজ্ঞাসাবাদ করা দরকার পরীমনিকে। বিরোধিতা করা হবে জামিনের। যেহেতু মামলাটা তদন্তাধীন, কিন্তু তথ্যপত্র তারা পেয়েছে, এগুলোকে যাচাই করবে, আরও জিজ্ঞাসাবাদ করবে যে এই ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত আছে সেটা এখনও সেভাবে জানা যায়নি। জামিন শুনানি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন পরীর আইনজীবীরা। প্রশ্ন তোলেন বারবার রিমান্ড চাওয়ার যৌক্তিকতা নিয়ে। যে মামলা মাদকের তাকে দেওয়া হয়েছে, এটার প্রত্যেকটা ধারার শাস্তি সর্বোচ্চ 5 বছর, 1 থেকে 5 বছর। এই ধরনের একটা মামলায় তাকে বারবার রিমান্ডে নেওয়ার প্রয়োজন আছে, এইটা আমি মনে করি না। গত 4 আগস্ট বনানীর বাসা থেকে চিত্রনায়িকা পরীমনিকে গ্রেফতার করে র্যাব। এ মামলায় 2 দফায় 6 দিনের রিমান্ড শেষে 13 আগস্ট পাঠানো হয় কারাগারে। এদিকে পর্নোগ্রাফির মামলায় 3 দিনের রিমান্ড শেষে প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আর বিশেষ ক্ষমতা আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীর দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। তালেবানের হাত থেকে আফগানিস্তানকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জার্মানিতে বসবাসরত আফগানরা। মঙ্গলবার জার্মানির রাজধানী বার্লিনে পার্লামেন্টের সামনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে তালেবান বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে এই আহ্বান জানান তারা। এদিকে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের পর দেশটির 20,000 শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। একই সংখ্যক আফগান নাগরিককে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। আফগানিস্তানে তালিবান দখলদারিত্বের প্রতিবাদে সোচ্চার জার্মানিতে বসবাসরত আফগান নাগরিকরা মঙ্গলবার বিকেলে রাজধানী বার্লিনে দেশটির মানবাধিকার নানা সংগঠনের ডাকে তালিবান বিরোধী বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। বিক্ষোভে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বকে দায়ী করে এর তীব্র সমালোচনা করেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে আফগান ইস্যুতে জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আফগানিস্তানের এই অসহায় পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নীরব ভূমিকায় আমরা হতাশ। প্রতিবাদ জানানোর ভাষা নেই। আজ আমরা যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী কাউকে ফেরত না পাঠানোর আবেদন জানাচ্ছি। শুধু আফগানিস্তান নয়, বিশ্বের সকল যুদ্ধ বিধ্বস্ত দেশের নাগরিকদের রক্ষার আহ্বান জানাচ্ছি।
সমাবেশে বক্তারা আরো বলেন, গেল ২০ বছরে পশ্চিমা বিশ্ব আফগানিস্তানকে রক্ষায় নিজস্ব সশস্ত্র বাহিনীকে গড়ে তুলতে চরমভাবে ব্যর্থ হয়েছে। তাই যে কোনো মূল্যে তালেবানের হাত থেকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। আমরা এখনো আশাবাদী, আফগানিস্তানে থাকা সকল নারী শিশুদের রক্ষায় আন্তর্জাতিক বিশ্ব এগিয়ে আসবে। আফগানিস্তানে গেল ৪০ বছর ধরে যুদ্ধ বিধ্বস্ত, কেউই আমাদের রক্ষা করতে পারবে না যদি আমরা শিয়া, সুন্নি, ওহাবি, তাজিকি আর পশতু ঐক্যবদ্ধ না হই। এদিকে আফগানিস্তান থেকে নিজেদের কূটনীতিকদের ফিরিয়ে আনতে শুরু করেছে জার্মানি সহ পশ্চিমা বিভিন্ন দেশ। তবে কূটনীতিকদের ফিরিয়ে আনার পাশাপাশি অন্তত ২০,০০০ আফগান নাগরিককে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ম্যার্কেল সরকার। ২০ বছর কেটে গেলেও আফগানিস্তানে পুরোপুরি শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্ররা। তাই তালেবানদের কারণে এই মুহূর্তে আফগানিস্তানে যদি কোনো রকম মানবিক বিপর্যয় ঘটে, তাহলে তার কারণেই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বই দায়ী থাকবে বলছে বিক্ষোভে অংশ নেয়া সকলেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে আলোচনা সভার আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সৌদি আরব প্রবাসী কুমিল্লা জেলা আওয়ামী লীগ। স্বাস্থ্যবিধি মেনে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবুল বশিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ জামালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা দক্ষিণ আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলী আকবর। এ সময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে দেশ বিদেশের মাটিতে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান। যথাযোগ্য মর্যাদায় বাহরাইনে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। নানা আনুষ্ঠানিকতায় বাংলাদেশ আওয়ামী লীগের বাহরাইনের বিভিন্ন শাখার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে পর্তুগাল যুবলীগ। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী লিসবনের বাংলাদেশ অধ্যুষিত এলাকার একটি রেস্টুরেন্টে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। পর্তুগাল যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও তানভীর আলমের সঞ্চালনায় সভায় অংশ নেন পর্তুগাল আওয়ামী লীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর বাকি খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা। ওমর ইনান, সময় সংবাদ। বিগত কয়েক বছরের সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে জয় পায় না বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে জামাল ভুঁইয়াদের সাফ মিশন। প্রথম ম্যাচে জয় পেলে লিগ পদ্ধতিতে হওয়া এবারের সাফে বাংলাদেশ ভালো করবে বলে জানান জাতীয় দলের সাবেক ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকিব। করোনার মাঝেও ঘরোয়া লিগ চালু রাখাটা কাজে দেবে বাংলাদেশের। এবারের সাফে ভারতকে বড় প্রতিপক্ষ হিসেবে দেখছেন আরেক সাবেক ফুটবলার আলফাজ আহমেদ। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারে না বাংলাদেশ। লাল সবুজের দেশের জন্য সাফই জেতাই বিশ্বকাপ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে সবকটি আসরেই খেলেছে বাংলাদেশ। সেখানে কেবল ২০০৩ সালে শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে পেরেছিল বাংলাদেশ। ১৯৯৯ ও ২০০৫ সালে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে সেবার হারই সঙ্গী হয়েছিল জয় আলফাজদের। এক সময়ের ফাইনালিস্টরা বিগত কয়েক বছরে গ্রুপ পর্বের বাধাই যে পেরোতে পারছে না, তার অন্যতম কারণ নাকি প্রথম ম্যাচে জিততে না পারা। এবারের সাফ মিশনে জামাল তপুদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। উদ্বোধনী ম্যাচে জয় পেলে আসরটা সহজ হবে বাংলাদেশের বলে মনে করেন জাতীয় দলের সাবেক ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকিব। ভারতের ম্যাচের আগে আমি মনে করি শ্রীলঙ্কার সাথে ম্যাচ, এটা আমাদের প্লাস পয়েন্ট। এখানে আমাদের জিতার সম্ভাবনা বেশি। করোনা পরিস্থিতির মধ্যেও চালু ছিল বিপিএল ফুটবল। নিয়মিত লিগ ম্যাচ খেলেছে বাংলাদেশের ফুটবলাররা, যেটা কাজে লাগবে এবারের সাফে। মন্তব্য বাংলাদেশের এক সময়কার সেরা স্ট্রাইকার আলফাজ আহমেদের। সপ্তাহে 2-3টা ম্যাচ অনেক সময় খেলেছি। এটা আসলে এই লিগের যদি আপনি ধরেন তাহলে আমার মনে হয় যে প্লেয়ারদের জন্য লাভ হয়েছে। এই টুর্নামেন্টটা আমাদের এই লিগের পদ্ধতিটা কাজে লাগতে পারে। 3 বছরেরও বেশি সময় ধরে হেড কোচ জেমিডের অধীনে খেলছে ছেলেরা। এখন ওরা অনেক বেশি পরিণত। সাম্প্রতিক ফলাফলে জয় এসেছে উল্লেখযোগ্য হারে। তবে পাইপলাইনে যে প্লেয়ার নেই তা বারবার ভোগাচ্ছে বাংলাদেশকে, যেখানে বেশি কিছু করার নেই হেড কোচ জেমিডের মত সাবেকদের। লাস্ট 2-3 বছরে আমি ইয়াং কোনো নতুন প্লেয়ার বের হইতে দেখি নাই। জেমিডে তো একদিনে আমাদের আকাশে নিয়ে যেতে পারবে না। আমার প্লেয়ার নাই, সেখানে করবে কি? সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার মতো সুযোগ থাকে। টপ 2টা টিমই ফাইনাল খেলবে।
তো আমরা প্রত্যাশা করব যে বাংলাদেশ টিম ভালো যাতে করে। প্রায় 2 দশক পর বাংলাদেশ স্বপ্ন দেখছে সাফ শিরোপা জয়ের, তবে সেখানে বড় বাধা পার্শ্ববর্তী দেশ ভারত ও স্বাগতিক মালদ্বীপ। মেহেদী রাই, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে উদ্যোগ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। 4 বছর পর সচিবদের সঙ্গে বৈঠক, কোনো দুর্নীতি সহ্য না করার হুঁশিয়ারি। চট্টগ্রামে টিকা কেন্দ্রে চরম বিশৃঙ্খলা, একই লাইনে টিকা প্রত্যাশী ও উপসর্গের রোগীরা। গাড়িতে বসেই করোনার দ্বিতীয় ডোজ নিলেন বেগম জিয়া। এই ছিল প্রবাসী সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।